আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। ইরানের ডেভিল হান্ট বা শয়তান শিকারের অভিযান শুরু। তেল আবিবের বাংকারে আজ পিন পতন নীরবতা। আর আইডিএফ এবং শিন বেতের বাঘা বাঘা আর্মি অফিসাররা আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়েছেন। কারণ আইআরজিসির ঘাতকী স্কোয়াড বা স্লিপার সেল আজ এতটাই সফল যে খোদ নেতানিয়াহুকে ছাড়াই ইসরায়েল সরকার তড়িঘড়ি করে একটি নতুন নজিরবিহীন আইন জারি করতে বাধ্য হয়েছে, যার পর থেকেই পুরো ইসরায়েল জুড়ে চরম গুঞ্জন শুরু হয়েছে খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও মোসাদের সক্ষমতা নিয়ে। তবে প্রশ্ন হল, ইরান অভিযান ঘোষণার ২৪ ঘন্টা শেষ না হতেই কিভাবে অবরুদ্ধ হলেন নেতানিয়াহু, তার কট্টর স্ত্রী সারা এবং ৫ সন্তান? কেন আইডিএফ এবং শিন বেতের বাঘা বাঘা আর্মি অফিসাররা আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়লেন? ইসরায়েল সরকারের তড়িঘড়ি করে প্রণয়ন করা আইনটি আসলে কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোজতবা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নিয়ে নেতানিয়াহুর সাথে ঠিক কী ধরনের শাস্তি নির্ধারণ করলেন? আইআরজিসি তাদের সাথে কি করতে চলেছে? এর সর্বশেষ কি জানা গেল? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। ইরান অভিযান ঘোষণার ২৪ ঘন্টা শেষ না হতেই কিভাবে অবরুদ্ধ হলেন নেতানিয়াহু এবং তার পরিবার? এর শুরুটা হয়েছিল শহীদ খামেনির দাফন শুরু হওয়ার ঠিক পরপরই। লাখো মানুষের সামনে মোজতবা খামেনি তার প্রথম লিখিত স্টেটমেন্ট জারি করেন, যেখানে তিনি সমস্ত রক্তের প্রতিশোধ নেওয়ার চরম ঘোষণা দেন। আর তার এই ঘোষণার পর থেকেই শুরু হয় আইআরজিসির স্পেশাল হান্ট ডাউন মিশন। তাদের টার্গেট লিস্টে রাখা হয় নেতানিয়াহু, ট্রাম্প সহ শীর্ষ ১৩ জন পশ্চিমা নেতাকে। আর অভিযান শুরু হতেই ইসরায়েলি সমাজ থেকে একে একে আক্ষরিক অর্থেই গায়েব হতে শুরু করেছে নেতানিয়াহু, তার কট্টর স্ত্রী সারা এবং ৫ উগ্র সন্তানের গতিবিধি। তড়িঘড়ি করে বানানো হয় তাদের নিরাপত্তা এবং খুলে দেওয়া হয় মাটির নিচের অতি সুরক্ষিত বাংকার। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর কেউ সোশ্যাল মিডিয়ায় বা বাইরে প্রকাশ্যে দেখেনি। খোদ নেতানিয়াহুর নিজস্ব বন্ধুবান্ধব বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের থেকেও তার পুরোপুরি কাট অফ বা বিচ্ছিন্নতা। যার পর থেকে ইসরায়েল জুড়ে এই চরম জল্পনা উঠেছে যে নেতানিয়াহু এবং তার পরিবার এখন কোথায়, যার প্রভাব গিয়ে পড়ছে ইসরায়েলি আর্মি হেডকোয়ার্টারে। ইসরায়েলি জেনারেলরাও খুব ভালো করে জানেন যে ইরান শুধু নেতানিয়াহুকেই টার্গেট করেনি, আইআরজিসি এবার তাদের দিকেও নজর দিয়েছে। শিন বেতের প্রধান এবং আইডিএফের চিফ অফ স্টাফ আজ মর্মে মর্মে বুঝতে পারছেন দেশের হেড বা খোদ প্রধানমন্ত্রী যদি নিশানা হয় এবং তাকে যদি নিজের দেশেই বাংকারে লুকাতে হয়, তবে তারা নিজেরা কিভাবে বাঁচবেন। সবচেয়ে বড় ভয়টি হল আত্মঘাতী হামলা বা প্রিসিশন ড্রোন স্ট্রাইক। ইরান এবার শুধু নেতানিয়াহু নয়, গোটা ইসরায়েলি মন্ত্রী পরিষদ, ডিফেন্স কমিটি এবং আইডিএফের সমস্ত জেনারেল ও তাদের পরিবারকেও টার্গেট লিস্টে যুক্ত করেছে। আর এই খবর জানতে পারার পরে ইসরায়েলি আর্মি অফিসাররা কান্নায় ভেঙে পড়েছেন। কারণ নেতানিয়াহু বা তার স্ত্রীকে বাংকারে রেখে নিরাপত্তা দেওয়া সম্ভব, কিন্তু পুরো ডিফেন্স কমিটি এবং সমস্ত জেনারেলদের পরিবারকে বাংকারে রেখে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই। তারা আজ নিজেদের মাটিতেই আইআরজিসির জীবন্ত টার্গেটে পরিণত হয়েছেন। এখানেই শেষ নয়, গোয়েন্দা তথ্যের গভীর থেকে যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে তা আরও ভয়াবহ। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে ইরানের আইআরজিসি এবার শুধু প্রচলিত কোনো সামরিক হামলা নয়, বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল হাইব্রিড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, যার মূল অস্ত্র হল ইসরায়েলের ভেতরেই ফাটল ধরানো। আইডিএফ এবং শিন বেতের গোয়েন্দা কর্মকর্তারা হিসাব কষে দেখেছেন যে বিগত কয়েক বছরে মোসাদ যেভাবে ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে, ইরান এবার ঠিক একই কৌশলে ইসরায়েলের নীতি নির্ধারকদের ঘরের ভেতরে ঢুকে আঘাত করার নীল নকশা সাজিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই বিশেষ ঘাতকী স্কোয়াড বা স্লিপার সেলগুলো কোনো সাধারণ লজিস্টিক্স চেইনের উপর নির্ভর করে না। এরা বছরের পর বছর ধরে ইসরায়েলি সমাজের মূল স্রোতে মিশে রয়েছে, যাদের অনেকে হয়তো হিব্রু ভাষায় অনর্গল কথা বলে এবং স্থানীয় ইসরায়েলিদের মতোই জীবনযাপন করে। ফলে শিন বেতের পক্ষে তাদের চিহ্নিত করা খড়ের গাদায় সুই খোঁজার মতোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আইডিএফ প্রধান যখন এই বাস্তবতার মুখোমুখি হন, তখন তাদের অসহায়ত্ব কান্নায় রূপ নেয়। কারণ শত্রুর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আয়রন ডোম বা অ্যারো 3 ডিফেন্স সিস্টেম কাজ করলেও
ঘরের ভেতরের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা ঢাল কাজ করে না। একদিকে ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়া এ চরম অবিশ্বাস, অন্যদিকে ইরানের পক্ষ থেকে প্রতিনিয়ত আসা ডিজিটাল ও সাইবার হুমকি নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তাকে এক প্রকার অসম্ভব করে তুলেছে। শিন বেতের সাবেক প্রধানদের একাংশ স্বীকার করেছেন যে একজন রাষ্ট্রপ্রধানকে বাঁচাতে যখন তার পুরো পরিবারকে সার্বক্ষণিক বাংকারে বন্দী রাখতে হয়, তখন পরোক্ষভাবে শত্রুর অর্ধেক বিজয় সেখানেই অর্জিত হয়ে যায়। কারণ এভাবে অবরুদ্ধ থেকে কোনো দেশের রাষ্ট্রপতি বা সেনাপ্রধান দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনা করতে পারেন না। ইসরায়েলি জনগণের মধ্যেও এখন একটি প্রশ্ন উঠতে শুরু করেছে যে আয়রন ডোম যদি দেশের আকাশ রক্ষা করতে পারে, তবে দেশের সর্বোচ্চ নেতাদের কেন মাটির নিচে লুকিয়ে থাকতে হচ্ছে? এই গভীর মনস্তাত্ত্বিক পরাজয় ঢাকতেই ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে চরম তোলপাড়। এই চরম আতঙ্কের মাঝেই ইসরায়েল সরকার তড়িঘড়ি করে একটি নতুন আইন প্রণয়ন করেছে। ইসরায়েল সরকার তড়িঘড়ি করে আইন করেছে যে নেতানিয়াহু এবং তার স্ত্রীকে আজীবন নিরাপত্তা দেয়া হবে এবং তার সন্তানদের মেয়াদ শেষ হবার পরও 5 বছর নিরাপত্তা দেয়া হবে। কিন্তু দর্শক, পর্দার পেছনের আসল সত্যটি হলো এটি কোনো নিরাপত্তার আইন নয়। এটি হলো মোজতবা খামেনির নির্ধারিত সেই চরম শাস্তি। খামেনির হত্যার যে বিচার ইরানিরা নির্ধারণ করেছে তা কোনো ফাঁসি বা গুলি নয়, এর চেয়েও ভয়াবহ কিছু। আইআরজিসি তাদের সাথে এমন এক মরণ খেলা খেলছে যেখানে এই আইনের আড়ালে নেতানিয়াহু এবং তার পরিবারকে আসলে আজীবন গৃহবন্দী বা অবরুদ্ধ করে ফেলা হয়েছে। শিন বেত এবং মোসাদ খুব ভালো করে জানে যে নেতানিয়াহুকে এখন আর কোনোভাবেই জনসম্মুখে বা স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না। তাকে অফিসে যাওয়া, বাইরে বের হওয়া, এমনকি সাধারণ জীবনযাপন থেকেও পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে গিয়ে তাকে আক্ষরিক অর্থে একজন জ্যান্ত কয়েদির মতো নজরবন্দি করে রাখা হয়েছে। এটি হলো মোজতবাদ দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। তিলে তিলে সাহস হারিয়ে মরে যাওয়ার চরম আতঙ্ক এখন তাদের তাড়িয়ে বেড়াবে, যা শেষ পর্যন্ত তাদের জীবন শেষ করে দেবে। তবে মোজতবা খামেনির নির্ধারিত চূড়ান্ত শাস্তি হল ইরানের আজাদি স্কোয়ারে প্রকাশ্যে লটকানো। আর ঠিক এই লক্ষ্যে পরিচালিত হচ্ছে আইআরজিসির অপারেশন ডেভিল হান্ট। গত কয়েকদিন আগেই ইসরায়েলের কোর্ট মার্শালে আইডিএফের এক সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারণ তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই আইডিএফ সদস্য আসলে একজন ইরানি স্লিপার সেল বা গুপ্তচর। শুধু তাই নয়, শিন বেত এবং মোসাদের নজরদারিতেও আরও বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ধরা পড়েছে, যারা অত্যন্ত গোপনে ইরানের হয়ে কাজ করছিল। দর্শক, একটু কল্পনা করুন যে সেনাবাহিনী এবং নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব হল প্রধানমন্ত্রীকে বাঁচানো, তাদের ভেতরেই ঢুকে বসে আছে ইরানের ঘাতকরা। শিন বেত আজ তাদের নিজেদের লোকজনকেই বিশ্বাস করতে পারছে না। তারা জানে না যে নেতানিয়াহুকে চা দিতে আসা লোকটাই হয়তো আইআরজিসির এজেন্ট। আর ঠিক এই চরম ভীতি এবং অবিশ্বাসের কারণেই আইআরজিসির ডেভিল হান্ট শুরুর সাথে সাথেই নেতানিয়াহু এবং তার পরিবারকে আক্ষরিক অর্থে ঘরে বন্দী। আসসালামু আলাইকুম। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আন্দোলনে পরিণত হয়েছে। দিল্লিতে সমবেত ছাত্র জনতা সংসদ ঘেরাও করেছে এবং পুলিশের বাধার ব্যারিকেড ভেঙে ফেলে তারা ঘেরাও করেছে ভারতের জাতীয় সংসদ। পালিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী। আপনারা সত্য কথাই শুনছেন, নরেন্দ্র মোদী পালিয়ে গিয়েছে। কোথা থেকে পালিয়ে কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, সেই সংবাদ জানাবো আজকের লাইভে। দিল্লির সবশেষ পরিস্থিতি জানাবো আজকের লাইভে। সেই সাথে আমাদের কাছে রয়েছে আরো অনেকগুলো গরম সংবাদ। ইরানের হরমুজ প্রণালীতে অ্যাকশন, হুতিদের বাবেল মানদেব প্রণালী ঘিরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে আরো বেশি F-22 র্যাপটার ফাইটার জেট, F-35 ফাইটার জেট প্রেরণ এবং ইরানের আইআরজিসি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদির কঠিন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের এবং ভারতের সবশেষ সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। আজকে 20 জুলাই, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ জানতে পারবেন।
প্রথমে আসি নরেন্দ্র মোদীর সংবাদে। আজকে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। অধিবেশনের প্রথম দিনে ককরোচ জনতা পার্টি সিজেপি তুমুল আন্দোলন গড়ে তুলেছিল বিজেপির সরকারের বিরুদ্ধে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায়। এই সংবাদ শুনে একজন নয়, 10 জন নয়, 21 জন ভারতীয় মেধাবী ছাত্র আত্মহত্যা করেছিল। তাদের এত কষ্টের পড়াশোনার পরে যারা পড়াশোনা করে না, টাকা দিয়ে বিজেপির নেতাদের কাছ থেকে তারা কিনে নেয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর। এই দুঃখে আত্মহত্যা করেছিল 21 জন এবং তারপরই দানা বেঁধে উঠেছিল এক আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। কিন্তু সেই পদত্যাগ না করে বরং আন্দোলনকারীদেরকে ককরোচ বা তেলাপোকা হিসেবে ডেকেছিল বিজেপির লোকজন। ঠিক বাংলাদেশে যেমন আন্দোলনরত শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলা হয়েছিল, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করলেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কোনো দুঃখ প্রকাশ করেনি। সে কারণে আন্দোলন দিন দিন আরো বড় আকার ধারণ করছে। আন্দোলনটি শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ককরোচ জনতা পার্টির আন্দোলন এবার রাজপথে নেমেছে। অনেকেই ভেবেছিল বিবেক অভিজিতের নেতৃত্বাধীন এই আন্দোলন হয়তো একটি সোশ্যাল মিডিয়া হাইপ, রাজপথে ডাক দিলে হয়তো তেমন কেউ আসবে না। শুধু দিল্লি নয়, দিল্লির আশেপাশের অনেক শহর থেকে দলে দলে ছাত্র জনতা, বেকার সবাই যোগ দিয়েছে দিল্লির যন্তর মন্তর এলাকায় জাতীয় সংসদের পাশে এই আন্দোলনে। লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আন্দোলন। সংসদের 4টি সংযোগ পথ বন্ধ করে দিয়েছিল দিল্লির পুলিশ, কিন্তু প্রবল ছাত্র জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সামনে এগিয়ে যায়। আন্দোলন একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের লাঠিচার্জেও কাজ হয় না। ঠিক শহীদ আবু সাইদের মতো বুক টান করে, সিনা উঁচু করে ভারতীয় ছাত্ররা দাঁড়িয়ে যায় মোদির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। এমনও ভিডিও চিত্র আমাদের সামনে এসেছে, একজন ছাত্র দাঁড়িয়ে আছে, 3-4 জন পুলিশ তাকে পেটাচ্ছে, কিন্তু সে পালাচ্ছে না, সে নড়ছে না, তার পাশেই লুটিয়ে পড়েছে আরেক ছাত্র। এই ধরনের আন্দোলন ভারত গত 12 বছরে দেখেনি। আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংসদের ভেতরে। আবার সেই সময় সংসদে মোদি বিরোধী দলগুলো, সেই দলের এমপিরা আন্দোলনে একাত্মতা পোষণ করে এবং তারা সংসদের ভেতরে আন্দোলনের পক্ষে অবস্থান ধারণ করে। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতীয় সংসদের ভেতরে। এই দৌড়ঝাঁপের মধ্যে নরেন্দ্র মোদী আর ভারতের সংসদকে নিরাপদ মনে করেনি। ব্যাপক প্রহরায়, পুলিশ প্রহরায়, কালো জিপে করে, কালো গ্লাস ঘেরা গাড়িতে করে সংসদ ভবন ছেড়ে পালিয়েছে নরেন্দ্র মোদী। সংসদ ভবন ছেড়ে কোথায় গিয়ে উঠেছে সেটার আমরা নিশ্চিত সংবাদ জানি না, কোনো সেফ হাউসে অথবা কোনো নিরাপদ জায়গায়। কিন্তু জনতার তাড়া খেয়ে দীর্ঘ 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজধানী দিল্লিতে, নিজের জাতীয় সংসদেও আর নিরাপত্তা ফিল করেনি। জনরোষ থেকে বাঁচতে কালো গাড়িতে করে পালিয়েছে নরেন্দ্র মোদী। তবে আজকের আন্দোলনে ছাত্রদের যেভাবে পেটানো হয়েছে, এই আন্দোলন এখানেই থামবে বলে মনে হয় না। আন্দোলনে বিপুল পরিমাণ ছাত্র জনতার উপস্থিতি প্রমাণ করে এই আন্দোলন আরো বড় আন্দোলন থেকে দাবানল ছড়িয়ে যেতে পারে। Of protesters are gathering in the Indian capital, demanding the resignation of Prime Minister Narendra Modi and his education minister. Hundreds of police have been deployed, with the crowd expected to march towards Parliament.
For nearly a month, protesters, mainly students, have been demonstrating in New Delhi. Follows back-to-back scandals related to examination paper. পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনের দিকে গড়াচ্ছে এবং এই আন্দোলন ঢাকার রাজপথের জেনজি আন্দোলনের মতো দিল্লির জেনজিরা রাস্তায় নেমেছে, যারা পুলিশকে পরোয়া করছে না, নারীদের গায়েও হাত তুলেছে, নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে পুলিশেরা। ঢাকার আন্দোলনে যেভাবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পেটিয়েছিল, এবার পুলিশ পেটাচ্ছে দিল্লির ছাত্রীদেরকে। আবার ছাত্রীরা কিভাবে বাঘিনীর মতো রুখে দাঁড়াচ্ছে পুলিশকে, সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমাদের ভিডিওতে। आप लड़कियों के कपड़े क्यों फाड़ रहे हैं? मैडम हम कपड़े क्यों फाड़ेंगे? हमने कहा आराम से चले जाओ, आप आराम से चले जाओ। आपका प्रोटेस्ट करने का तरीका है, आज शर्म नहीं कर रहे थे, आपका नहीं है। ठीक है, 70% ये वीडियो बनाने वाले हैं, बकवास कर रहे हैं सब। ये देखिए, आपके भी बच्चे पढ़ते होंगे। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, দিল্লির সংবাদ ছাড়া কি আর কিছু পান না? হ্যাঁ, পাই তো দাদা, আমরা বেলুচিস্তানের সংবাদ পাই। পৃথিবীর কোনো গণমাধ্যমে নেই বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে, অথচ ভারতের নরেন্দ্র মোদীর ছাপোষা কিছু সাংবাদিক গুজব ছড়িয়েছে বেলুচিস্তান স্বাধীন হয়ে গিয়েছে। আর বাংলাদেশ থেকে একপাল সাংবাদিক নামক রাম ছাগল হুক্কা হুয়া তুলেছে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেল। তা স্বাধীন হয়ে গেলে যাও বেলুচিস্তানে, যে দেখে আসো স্বাধীন হয়েছে কিনা। দিল্লির বুকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র দাবিদার দিল্লির বুকে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে এভাবে পুলিশি নির্যাতন, সেই বিষয়ে কথা বলা যাবে না বাংলাদেশে বসে? সেই ঢাকা, সেই বাংলাদেশ এখন আর নেই। বাঙালি বাংলাদেশিরা এখন দিল্লির সংবাদও জানবে। ঢাকার রাজনীতি নিয়ে প্রচুর ছড়িয়ে ঘুরিয়েছে দিল্লি। আমরা এখন মুড়ি চানাচুর নিয়ে বসবো দিল্লির পরিস্থিতি দেখার জন্য। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দাবিদার নরেন্দ্র মোদী 3 বার ক্ষমতায় এসে গণতন্ত্রের বুকে ছুরি মারছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের মানুষের মানবাধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, রাজ্যের অধিকার কেড়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে 91 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আসামে এবং বিহারে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। উত্তরপ্রদেশে মুসলমান এমপি, 10 বারের নির্বাচিত এমপি আজম খানের প্রতিষ্ঠিত মোহাম্মদ জৌহর ইউনিভার্সিটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার মতো এই ধরনের বর্বরতার নজির স্থাপন করছে। তখন নাকি দিল্লির সংবাদ বলা যাবে না। বাংলাদেশের প্রথম আলো দিল্লির দালাল সাংবাদিকগুলো কোন নায়িকার কোন শরীরের কোন অংশ দেখা যায় 24 দিনে 30 দিনের 30 দিন রিপোর্ট করে, সেগুলো নিয়ে প্রতিবেদন করলে সমস্যা নেই। হলিউডের বলিউডের কোন নায়িকা কি করলো, কিন্তু দিল্লির মোদির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমরা মোদির বিপদের সংবাদগুলো আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, সংসদ থেকে শুধু পালালো, কিন্তু দিল্লির গদি থেকেও যে মোদির পালাতে হবে না, আগামী কয়েকদিনে সেটা বোঝা যাবে আন্দোলন কোন দিকে যায়। দিল্লির এই আন্দোলন কোন দিকে মোড় নেয় চোখ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। হাসিনা তো দিল্লিতে পালিয়েছিল, মোদি পালাবে কোথায়? মোদির জায়গা হবে না আফগানিস্তানে, হবে না পাকিস্তানে। কেউ কেউ বলছে মোদির জায়গা শুধু তেল আবিবে। মোদিকে পছন্দ করে শুধু নেতানিয়াহু। প্রিয় দর্শক, আজকে মধ্যপ্রাচ্যের সংবাদে চলে আসি। আমরা বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের আরো 2 জন নতুন সেনা নিহত হয়েছে। তার মধ্যে জর্ডানে 17 তারিখের হামলায় একজন 19 বছর বয়স্ক নারী মার্কিন সেনা নিহত হয়েছে। তার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। এছাড়া ইরাকে আরেকজন আমেরিকান সার্ভিসম্যান নিহত হয়েছে। অন্যদিকে ইরানের আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন, ইরানি শিশুদের রক্ত রঞ্জিত যাদের হাত, সেই হাতে ইরানিরা কোনোদিন হাত মেলাবে না, সমঝোতা করবে না। এবং ইরানি জাতির বিরুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন শিক্ষা দেওয়ার জন্য ইরান প্রস্তুত হয়েছে।
শুধু মুখের কথা নয়, ইরান আজকে হরমুজ প্রণালীতে 2টি বড় ধরনের অপারেশন চালিয়েছে। দফায় দফায় ইরানের সতর্কতা লঙ্ঘন করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ। সেই জাহাজে কঠিন অ্যাকশন চালিয়েছে ইরান। দাউ দাউ করে জ্বলছে জাহাজটি। একটি নয়, পরপর 2টি জাহাজে অ্যাকশনের ঘটনা ঘটেছে হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীর এই জাহাজে আগুনের দৃশ্য আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববাজারে। এই অবস্থায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্যে আরেকটি বড় ধরনের মাস্টার স্ট্রোক দিয়েছে আনসারুল্লাহ হুতি বাহিনী। এবার আনসারুল্লাহ হুতি বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সৌদি আরবের সকল জাহাজের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, নৌ অবরোধ দেয়া হয়েছে। কেন? কারণ গত 12 বছর ধরে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে আকাশ অবরোধ দিয়ে রেখেছে এবং সর্বশেষ গত সপ্তাহে ইয়েমেনের সানা এয়ারপোর্টে তারা বোম্বিং করেছে। এখন সৌদি আরবের জ্বালানিবাহী কিংবা পণ্যবাহী কোনো জাহাজকে বাবেল মানদেব প্রণালী কিংবা লোহিত সাগর দিয়ে যেতে দেবে না। কি হবে তাতে? কি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে? সেই তথ্য জানানোর আগে হুতিদের ভিডিওটা প্রকাশ করছে। أولئك ما عليهم من سبيل صدق الله العظيم. يواصل العدو السعودي المجرم حصاره الظالم والغاشم على شعبنا العزيز لما يقارب 12 عاما من نهب للثروات وحصار شامل على الموانئ والمطارات برا وبحرا وجوا. বাররান ওয়া বাহরান ওয়া জাওয়া। বাহরান মানে হলো বাহার, সাগর। সমুদ্র পথে এক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের হাতে 3টি গুরুত্বপূর্ণ সমুদ্র নিয়ন্ত্রণ রয়েছে। একদিকে লোহিত সাগর উপরের দিকে, নিচ দিকে আরব সাগর এবং বাবেল মানদেব প্রণালী। হুতিরা চাইলে একটা বিশাল এলাকায় আতঙ্ক তৈরি করতে পারে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার পর যদি সৌদি আরবের মতো বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের জ্বালানি বন্ধ হয়ে যায় বিশ্ববাজারে, তাহলে স্মরণকালের সর্ববৃহৎ একটি তেলের জ্বালানি মূল্যের দাম বৃদ্ধি হবে। নতুন আশঙ্কা তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য প্রতিনিয়ত একটা বড় দুর্যোগের দিকে এগোচ্ছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সিরাজ প্রদেশে একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। আজকে বাহরাইনে হামলা চালানো হয়েছে, আজকে কুয়েতে হামলা চালানো হয়েছে। দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এবং আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যেন সমঝোতায় বসে, সে কারণে পাকিস্তান এবং কাতারের পক্ষ থেকে নতুন করে 10 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে ইরান এবং সৌদি আরবের কাছে। কিন্তু এই প্রস্তাবের ব্যাপারে এখনো তেমন কোনো আপডেট তথ্য জানা যায়নি। যদি আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো শান্তি আলোচনা, ব্যাকডোর আলোচনা বা যুদ্ধ বন্ধ না হয়, তাহলে বড় ধরনের যুদ্ধের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের F-22 র্যাপটর ফাইটার জেট এবং F-35 ফাইটার জেটের নতুন বহর পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। যারা চটকদার স্লোগান দেয়, হেডলাইন দেয় যে আমেরিকান সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ট্রাম্প পালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, এগুলোর কোনো ভিত্তি নেই। বাস্তবতা হলো ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের অপারেশনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। গত কয়েক সপ্তাহ আমেরিকান আক্রমণের টার্গেট ছিল উপকূলীয় এলাকায় ইরানের এয়ার ডিফেন্স গুলো ধ্বংস করা, যাতে পরবর্তী ধাপের আক্রমণে ইরান প্রতিহত না করতে পারে। আবার ইরানেরও টার্গেট ছিল
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন এয়ার ডিফেন্স গুলো, রাডার গুলো, কমিউনিকেশন সিস্টেম গুলো ধ্বংস করে দেওয়া, যাতে করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী ধাপের আন্দোলনে মিসাইল হামলায় তেমন কোনো বাধা না দিতে পারে ইসরায়েল আমেরিকা। এই পরিস্থিতির মধ্যে হামাস তাদের নতুন নেতা নির্বাচন করেছে। খালিল আল হাইয়া নামক সিনিয়র একজন নেতাকে দলীয় প্রধান ঘোষণা করে নতুন করে রণসাজে সাজছে হামাস। এদিকে হিজবুল্লাহকে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে